নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরো একটি পর্বে। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস, তাই আমরা আজকে যে বিষয়টাকে বেছে নিয়েছি স্বাভাবিকভাবেই উচ্চ রক্তচাপ, এবং এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের পরিচিত ডাক্তার সুশান্ত রায় মহোদয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার ডাক্তারবাবু। এই যে আজকালকার দিনে উচ্চ রক্তচাপ একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই উচ্চ রক্তচাপটা কি, কেন হয়, বা এর লক্ষণগুলি কি, বা কমানোর উপায় কি রয়েছে? আজকে তো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই বছরের থিম হচ্ছে মেজার ইউর বিপি অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। এটা ওয়ার্ল্ডের একটা থিম আছে। তো প্রথমত আমাকে জানতে হবে যে উচ্চ রক্তচাপটা কি। যখন আমাদের রক্তনালীতে রক্তচাপ 130 উপরে আর নিচে 80, যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার 130 মিলিমিটার অফ মার্কারি, নিচেরটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80, এর উপরে যখন হবে তখন এই পরিস্থিতিকে আমরা হাইপারটেনশন বলা হয়ে থাকে। তো এই হাইপারটেনশন যেটা দেখা যাচ্ছে যে সারা বিশ্বের সাথে ভারতেও আমাদের হাইপারটেনশন রোগীর সংখ্যা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকে যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে মানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যে হাইপারটেনশন হলে কি হয়, তার প্রতিকার স্বরূপ আমাদের কি করা উচিত, তার জন্য এই হাইপারটেনশন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেটা মানানো হয়ে থাকে। তো এই যে হাইপারটেনশন জিনিসটা হচ্ছে, এই যে রক্তচাপ, যেটা উচ্চ রক্তচাপ বলা হয়, এটা মূলত আমাদের ইন্ডিয়ান যে গাইডলাইন অফ হাইপারটেনশন আছে, এই অনুসারে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট যাতে ডাক্তাররা ঠিকমতো করতে পারে, ওটাকে 3টা স্টেজে ভাগ করা হয়েছে। স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1 যেটাকে আমরা বলতে পারি মাইল্ড হাইপারটেনশন, যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে 159 থাকে, এবং ডায়াস্টোলিক থাকবে 80 থেকে 99। এটা হলো স্টেজ 1, যেটা মাইল্ড হাইপারটেনশন বলা হয়, 100 নিচে থাকবে। হ্যাঁ, 100 নিচে থাকবে। আর স্টেজ 2 হলো মডারেট হাইপারটেনশন, যেটার মধ্যে সিস্টোলিক থাকবে 160 উপরে থেকে 179 পর্যন্ত, আর ডায়াস্টোলিকটা থাকবে 100 থেকে 109 পর্যন্ত। এটা হলো ডায়াস্টোলিকটা, এটা মডারেট হাইপারটেনশন। আর তৃতীয় হচ্ছে স্টেজ 3, যেটার মধ্যে উপরের প্রেশার, যেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন অ্যাবাভ 180 সিস্টোলিকটা থাকবে, এবং ডায়াস্টোলিকটা মোর দেন 110। তো মাইল্ড, মডারেট, সিভিয়ার 3টা স্টেজে আমরা ভাগ করে ডায়াগনোসিস এবং ওই হিসাবে ট্রিটমেন্টটা আমরা করে থাকি আর কি। এই হলো আমাদের ট্রিটমেন্টের খাতিরে এটা করা হয়েছে। তৃতীয় যেটা হলো টাইপস অফ হাইপারটেনশন। কত ধরনের টাইপ হয়? প্রথম টাইপ হলো প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা হয়ে থাকে নর্মালি বেশিরভাগ। আর দ্বিতীয় হলো কোনো রোগ যদি অন্য কোনো রোগের থেকে, সেকেন্ডারি হাইপারটেনশন ওকে তখনই বলা হয় যখন কোনো অন্য কোনো রোগের থেকে হাইপারটেনশনটা হয়ে থাকে। তো ওটাকে সেকেন্ডারি হাইপারটেনশন বলে। নর্মালি যে হাইপারটেনশন হয় এটাকে এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন, আর সেকেন্ডারি হাইপারটেনশনটা তখন ওই ক্ষেত্রে হয় বিভিন্ন রোগের কারণে। তো এটা আমরা ধীরে ধীরে চর্চার মধ্যে বলবো। তো প্রথমত আমরা যেটা বলবো, যেটা প্রাইমারি বা এসেনশিয়াল হাইপারটেনশন বা সেকেন্ডারি হাইপারটেনশন যার থেকে হয়, প্রথমে আমরা বুঝতে হবে যে এই যে প্রাইমারি সিমটমটা কি হবে, কি হলে আমরা বুঝতে পারি যে হাইপারটেনশন হচ্ছে। তো যখনই হাইপারটেনশন হবে, প্রথমত আমাদের মনে হবে হেডেক, মাথা ব্যথা,
মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে হেডেকটাও একটা পার্ট হাইপার টেনশনের। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে অসিপিটাল রিজন, মানে মাথার পেছনের সাইডে একটু চিনচিন ধরা বা হেভিনেস অফ অসিপিটাল সাইড, এই ধরনের হেডেক হয়ে থাকে, যেটাকে থ্রোবিং হেডেকও বলা হয়ে থাকে। ঠিক আছে। দ্বিতীয় হলো ডিজিনেস, মাথা ঘুরানো। ধরো না কোনো কাজ করছো বা কিছু করছো, মাঝে মধ্যে মাথা ঘুরানো হয়ে থাকে, ওইটা হতে পারে। তৃতীয়ত একটু সিঁড়ি ওঠার সময় বা একটু স্পিডে কোনো কাজ করার সময় একটু শ্বাসকষ্টের মতো অনুভব হওয়া, যেটাকে ডিসনিয়া বলা হয়ে থাকে। শ্বাসকষ্টের মতো অনুভব হয়, ডিসকমফোর্ট হবে, শ্বাস নিতে একটু অসুবিধা ফিল করবে, ওই হাঁপানি রোগের মতো শ্বাসকষ্ট, মানে আনইজি ফিল হবে, একটু শ্বাস নিতে অসুবিধা হবে। তৃতীয় হচ্ছে পালপিটেশন, কোন কেউ সাথে কথা বলছো কন্টিনিউ বা কোনো একটা নিউজ দেখছো, হঠাৎ করে বুকটা লাফিয়ে উঠছে বা একটু তাড়ানো কম্পন অনুভব হচ্ছে, যেটাকে বলে পালপিটেশন। তারপর যেটা হচ্ছে ব্লারিং অফ ভিশন, হঠাৎ কোনো কাজ করছো, হঠাৎ চোখটা একটু ঘোলার মতো হয়ে যাচ্ছে, দেখতে ঘোলা হয়ে যাচ্ছে, তো ওটাকে ব্লারিং অফ ভিশন হতে পারে। দ্বিতীয় সবার লাস্টে যেটা হবে, তারপরেও যদি না বুঝতে পারি, পেরিফেরাল এডিমা। পেরিফেরাল মানে আমাদের পেরিফেরি, যেমন পায়ের নিচের অংশে একদম, তো নিচের পাটা একটু নিচ থেকে নিচে একটু মনে হচ্ছে ফুলে গেছে, এডিমা টাইপ আর কি। যখন আমরা আঙ্গুল দিয়ে প্রেস করি, এটা প্রিক হলে মনে হয় একটা হোলের মতো হয়ে যায়, ওটাকে বলে পেরিফেরাল এডিমা। তো এই ধরনের যদি সিমটম হয়ে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে মেবি হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা আছে। ওই ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ওই ডাক্তারবাবু, এই যে হাইপার টেনশন নিয়ে এত সারা বিশ্বে মাতামাতি হচ্ছে, বলা হচ্ছে যে উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক, এই কথাটা কতটা বাস্তব? উচ্চ রক্তচাপ যে নীরব ঘাতক, দ্যাট ইজ কল্ড সাইলেন্ট কিলার। কারণ এটা দেখা যায় কি, আমরা যখন শুরুবাদে হয় প্রেশারটা, আমরা তেমন এটার যেটা সিমটম থাকে, আমরা প্রথমে তেমন এটাকে ওভারলুক করি, তেমন গুরুত্ব দিই না। এবং মাথা ব্যথা হলে ভাবি যে হয়তো বা আমি ঘুম কম হয়েছে, বা একটু জার্নি করেছি, বা যে কোনো কারণে একটু ব্যস্ত ছিলাম, বা টেনশন থেকে মাথা ব্যথা হচ্ছে, তো আমরা আশেপাশের দোকান থেকে বলে ওষুধ খেয়ে নিই, হ্যাঁ না, প্রায় দেখো সেরাডন বা এই জাতীয় কোনো ট্যাবলেট খেয়ে নেই বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা। তারপর মাথা ঘুরানি হলে বলতে হয়তো বা, মানে অল্প অল্প যেটা এটা অ্যালার্মিং সিমটম গুলি থাকে, শ্বাস নিতে হচ্ছে, আমি সিঁড়ি বাই, হয়তো আমার উইকনেস ফিল হচ্ছে, এই জন্য হয়তো আমার এরকম, এটা ওভারলুক করি, মানে এটা সিমটম গুলো এরকম না, আমরা গুরুত্ব দিতে চাই না, হ্যাঁ না, বা গুরুত্ব দিলেও ধরো না, যেটা কাছে কিনারে কেমিস্টের দোকান থেকে বলে খেয়ে নি, আমরা প্রেশার টেশার চেক করি না, ওইভাবে খেয়ে নি। তো ওই ক্ষেত্রে দেখা যায় কি, ধীরে ধীরে যখন প্রেশারটা অল্প অল্প করে বাড়তে থাকে, কিন্তু দেখা যায় প্রেশারটা না সবসময় একই রকম থাকে না, এটা মনের আবেগ, মনের পরিস্থিতি বা আমাদের দৈনন্দিন কাজকর্মের সাথে প্রেশারটাও আপ ডাউন করে। যেমন মর্নিং টাইমে প্রেশারটা দেখবে এটা মোটামুটি ঠিক থাকে, যেই সাথে সাথে মানে আমাদের অফিস যাও বা কর্মক্ষেত্রে যাওয়া হয়, বিভিন্ন অ্যাংজাইটি, কাজের স্ট্রেস এন্ড অ্যাংজাইটি অলসো প্রিসিপিটিং দ্য ফ্যাক্টর। হ্যাঁ, যখন অ্যাংজাইটি ধীরে ধীরে বাড়তে থাকে, ধীরে প্রেশারটা হাই হতে থাকে, ওই ক্ষেত্রে দেখা যায় ইভিনিং টাইম বা রাত্রের টাইমে প্রেশারটা বেশি হয়ে থাকে। তো বেশি হয়ে গেলে কি হবে, আমাদের যে অতিরিক্ত প্রেশার করে রক্তনালীতে যে চাপ বৃদ্ধি পায়, এর সাথে সাথে আমাদের যে হার্ট বা ব্রেইন বা আমাদের চোখের যে ব্লাড ভেসেলগুলি থাকে, ওগুলোর মধ্যে চাপ বেড়ে যায়। চাপ বাড়ার ফলে যেমন ব্রেইনের মধ্যে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, যেটা আমরা পরবর্তী সময় কমপ্লিকেশনে বলবো, চোখের মধ্যে কমপ্লিকেশন হতে পারে, হার্টে কমপ্লিকেশন হতে পারে, কিডনিতে কমপ্লিকেশন হতে পারে। যখন কমপ্লিকেশন হয় ততক্ষণে দেরি হয়ে যায়, হ্যাঁ, তখন তো ওই ক্ষেত্রে ওই মেজর অর্গান ডিসঅর্ডার শুরু হয়ে যায় প্রেশারের থেকে। ওই ক্ষেত্রে এইভাবে, এই জন্য আমরা এটাকে বলি নীরব ঘাতক। প্রথমে বুঝি না, যখন কোনো একটা অর্গান রিলেটেড কোনো সমস্যা হয় তখনই আমরা বুঝি, তখন আমরা ডাক্তার কাছে যাই, তখন অলরেডি অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে মানুষের মধ্যে সচেতনতার অভাব, এই সচেতনতা মানুষকে সচেতন করার জন্যই আজকের এই ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে, এটা মানানো বা আমরা যে আজকে চর্চায় করছি তার জন্য। তো এবারে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, চিকিৎসা পদ্ধতিটা কি রয়েছে?
এর আগে আমরা যেটা চিকিৎসাটা তো পরবর্তী সময়ে যাবে, প্রথমত আমরা যেহেতু আমরা এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, তো প্রথমত বলতে রিস্ক ফ্যাক্টর ফর হাইপার টেনশন, কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে হাইপার টেনশনের জন্য এবং কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। তারপর আমরা ট্রিটমেন্ট কমপ্লিকেশন পার্টটায় যাব। রিস্ক ফ্যাক্টর যেমন বয়স, এজ, বয়সের সাথে সাথে যদি কেউ 19 to 20 ইয়ার্স ওল্ড থাকে, বয়সের সাথে সাথে আমাদের প্রেশারটা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে না? নর্মালি দেখা গেছে যাদের এই প্রেশার, এক্সেপশনাল কেস আছে, তো মেজরিটি কেসে দেখা যাচ্ছে যে 18 বছর পর থেকে প্রেশারটা বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবং তারপর আস্তে আস্তে বাড়তে থাকে বয়সের সাথে। যত বেশি এল্ডার হবে তত বেশি প্রেশারটা, তো এই যে একটা ফ্যাক্টর আছে যেটা বাড়তে পারে, তো এই যে সাথে সাথে আমাদের ডক্টরের পরামর্শ বা প্রেশার মাপানো উচিত, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে এটা ঠিক মানে কতদিন অন্তর অন্তর চেকআপটা করা উচিত? এমনিতে ধরো না, যারা এজিং ফ্যাক্টর আছে 60 অ্যাভাব, যারা 60 বছরের ঊর্ধ্ব থাকে বা ডায়াগনোসড কেস, তাদেরকে বলি আমরা 15 ডেজ বা 10 ডেজ ইন্টারভ্যালই মাপবো। আর যারা ধরো না এমনিতেই কোনো মাথা ব্যথা হচ্ছে, সিমটম হচ্ছে, তো মান্থলি একবার মাপলে ভালো, ঠিক আছে? আর যারা ডায়াগনোস তারা তো 10 ডেজ সিভিয়ারিটিও দেখে ওইভাবে মাপাটা ভালো। এবং এটা আবার নির্ভর করে প্রেশারের উপর আর কি। তো এটা একটা এই যে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। দ্বিতীয় আমরা যাচ্ছি জেনেটিক ফ্যাক্টর। একটু আমি এটা আরেকটা প্রশ্ন যেটা আমার মাঝখানে, যেটা বর্তমানে যে ডিজিটাল যে মেশিনগুলি আমরা বাড়িতে মাপতে পারি, কতটা সঠিক পরিমাপ আমরা এগুলির মাধ্যমে পেতে পারি? ডিজিটাল মেশিনটা যেটা আছে এটাতে আমরা বলি যে বাড়িতে রাখলে ভালো, এটাতে আমরা আইডিয়া করতে পারি যে একটা প্রেশার, বারবার তো যাওয়া বা অনেকের সময়ের ব্যাপার, ডাক্তারের দেখানোর টাইমেরও ফ্যাক্টর থাকে, দেখানোর ব্যাপারটা একটা সমস্যা হয়ে যায়। ওটা থাকলে কি হয়, তুমি অনেক সময় নিজের বাড়িতে বিদ্যুৎ থেকে শুরু করে সবাই মাপা যায়। ওই ক্ষেত্রে আমরা বলি যে যেহেতু এটা ইলেকট্রনিক বিষয় আছে, ওই ক্ষেত্রে যেটা উপরেরটা যেটা প্রেশার আসবে এবং নিচের যাই প্রেশার আছে ওটার থেকে 7 মিলিমিটার অফ মার্কারি মাইনাস করে দেওয়া। আচ্ছা, যেটাই রিডিং আসবে উপর নিচে দোনোটাতেই 7 মিলিমিটার মার্কারি মাইনাস করে দিয়ে যেটা আসবে ওইটাকে রিডিংটা নেওয়া। নর্মালি তো আমরা বলছি 130-80, যদি এই ধরনের যদি 130-80 উপরে কোনো সময় মাপার পরে পাওয়া যায়, তখন আপনার কাজ হলো আপনি 3 টাইমস নেবেন, মর্নিং টাইম, ইভিনিং টাইম, নাইট টাইম, এরকম ভাবে একটা চার্ট বানিয়ে নেওয়া। তো চার্ট বানিয়ে যদি আমরা একটা 7 দিনের একটা অ্যাভারেজ বের করি, অ্যাভারেজে যদি দেখা যায় যে 130-80 উপরেই থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর কনফিউশন একটা, আপনি বলছেন 130, আমরা যেটা শুনতাম যে 120, 80-120, এটা কি কোনো পরিবর্তন এসছে? কোনো আপডেট? অ্যাকচুয়ালি কি হয়, আমাদের বিভিন্ন গাইডলাইন আছে, ইউরোপিয়ান সোসাইটি, আমেরিকান বিভিন্ন গাইডলাইন আছে। তো আমাদের সব জায়গার পেশেন্ট বা মানুষের জিন হিসাবে এটা চেঞ্জ হয়ে থাকে। তো আমাদের যেটা লেটেস্ট ইন্ডিয়ান গাইডলাইনে বলছে যে ইন্ডিয়ান পেশেন্টদের ক্ষেত্রে 130-80 অ্যাভারেজ মানা হয়েছে, অ্যাভারেজ, হ্যাঁ না? তো ওইটা আমাদের টার্গেট থাকবে, 120-80 ইজ গুড। আচ্ছা, হ্যাঁ, তো আমরা 130-80 পর্যন্ত যেতে পারি, 180 ইজ অ্যাভারেজ গুড, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু 130-80ও যদি হয়, ওটাকে আমরা ইন্ডিয়ান গাইডলাইন অনুসারে ইন্ডিয়ানদের ক্ষেত্রে আমরা ওটাকে স্বাভাবিক মনে করি, ঠিক আছে? তো ওইটা বাড়িতে মেশিন রাখলে ভালো, আপনারা কাউন্ট করেন, অ্যাভারেজ বের করুন। অনেকে কি করে প্রেশার মাপে আর ভুলে যায়, কিছু লিখে থাকে না। তো আপনারা টাইমটা লিখুন, ডেট লিখুন, নেক্সট ডে যখনই ডাক্তারের পরামর্শে যেদিনই যাবেন বলবেন যে আমি বাড়িতে এই টাইম অনুসারে দেখেছি, এই 3টা রিডিং নেওয়া ভালো। আর কেউ যদি এরকম প্রেশার থাকে, সিটিং অবস্থায় একটা আসে, স্ট্যান্ডিং অবস্থায় আরেকটা আসে না? তো সিটিং স্ট্যান্ডিং দুটোটাই যদি মেজার রেখে নেক্সট ডাক্তার কাছে যাওয়া যায়, তো ডাক্তার ওটা এভারেজ বের করে, ওনারও আইডিয়া হবে, প্রপার ডায়াগনোসিস করে কোন স্টেজে আছে ওইভাবে ট্রিটমেন্ট লিখতেও ডাক্তারদের ক্ষেত্রে ভালো সুবিধা হয়, ঠিক আছে? এটা গেল একটা। এবার আসা যাক জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টরে দেখা গেছে, দেখো আমরা অনেক সময় প্রায়ই এটা জানা আছে যে মা বাবার থাকলে সবাই হয়ে থাকে না? তো ওই ধরনের একটা জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে একটা ট্রায়াল হয়েছিল। দেখা গেছে যে যদি প্যারেন্টস, মা বাবা দুজনই নর্মোটেনসিভ থাকে, মানে প্রেশার না থাকে, ওই ক্ষেত্রে দেখা গেছে স্টাডিতে অনলি 3% কেসে, 3%-এ নর্মোটেনসিভ পেশেন্ট, মানে প্যারেন্টসরা দুজনই নর্মাল প্রেশার, কিন্তু 3% কেসে দেখা গেছে বাচ্চাদেরও হাইপার টেনশন হয়েছে ডিউ টু আদার প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর যাদের প্যারেন্টসরা অলরেডি সাফারার, ভুগছে,
তো ওই ক্ষেত্রে দেখা গেছে বাবা মা দুজনই প্রেশার, তো ওনাদের যখন ছেলে মেয়েরা বড় হবে 18 বছরের পরে, ওই ক্ষেত্রে যদি নিয়ম করে না চলে, ওই ক্ষেত্রে 45% মানে 45% ওনাদের ছেলেদের মেয়েদের প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। তো জেনেটিক ফ্যাক্টর একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, তো এটা একটা আমাদের ধরতে হবে, ঠিক আছে। এটা গেল জেনেটিক ফ্যাক্টর। তারপরে দেখা যাবে ওবেসিটি, মোটাপা, যেটা আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগই সবচেয়ে পেটটা বড় হয়ে যায়, ওবেসিটি। তো ওবেসিটি যারা আছে, ওদের যদি প্যারেন্টসটাও যদি প্রেসারে না ভুগে বা অন্য কোনো প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টরও না থাকে, ওবেসিটি যদি নিজের শরীরের ওজন বা মোটাপা যদি কন্ট্রোল না রাখো, ওই ক্ষেত্রেও হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য আমাদের যাতে আমরা ঠিক থাকি, ওইভাবে আমাদের প্রথম থেকে খেয়াল রাখা উচিত। তো ওবেসিটিটা কারণ। তারপর দেখা গেছে সল্ট ইনটেক। আচ্ছা, আমাদের দেখো অনেকেরই টেন্ডেন্সি থাকে খুব বেশি পরিমাণ লবণ খাওয়া। তো দেখা গেছে, তো প্রেশারটার সাথে দেখা গেছে লবণ খাওয়ার সাথে অনেকটা ভেরিয়েশন করে। যারা প্রেশারের রোগী, ওনাদের তো লবণ খাওয়া উচিতও না, একদম উচিত না। লবণ মানে যে পাতে মানে রান্না ছাড়াও যে কাঁচা লবণটা নেওয়া, ওইটার কথা বলছি। যারা দেখা গেছে নর্মালি আমাদের মিনিমাম 6 গ্রামের মধ্যে লবণটা নেওয়া উচিত, কিন্তু যারা 7 to 8 গ্রামের বেশি লবণ নিচ্ছে, মানে 1 চামচের বেশি কাঁচা লবণ, মানে এমনিতে ভাতে খাওয়ার সাথে, ওই ক্ষেত্রে প্রেশারটা দেখা গেছে এটা প্রপোর্শনেট। যদি লবণটা বেশি খাওয়া হয়, প্রেশারের রোগী যারা এফেক্টেড তারা তো বাড়বেই, এছাড়া অন্যরা যারা সুস্থতা আছে, যেমন অনেক বাচ্চারাও লবণ খেয়ে থাকে, ওইগুলো থেকে দূরে থাকা ভালো। লবণ, সল্ট ইনটেক একদম টোটালি বন্ধ, এবং রান্না করার সবজিতে তেল মানে লবণটা কম দিলে ভালো, ঠিক আছে। তৃতীয় হলো স্যাচুরেটেড ফ্যাট। তো যদি আমরা খাওয়ার মধ্যে স্যাচুরেটেড ফ্যাটটা বেশি নিই, স্যাচুরেটেড ফ্যাট বলতে কি বলছে হচ্ছে, যেমন আমরা রান্না করলে দেখা গেছে তেল মশলাটা একটু বেশি দেওয়া, তেলটা বেশি ইউজ করে, বা এছাড়া আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো বেশি অয়েলি, বেশি প্রিপারেশন বা অয়েলি ভাজা টাজা এগুলো বেশি খাওয়াচ্ছে, তো ওই ক্ষেত্রে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি থাকে। তো তাতে কি হয়, আমাদের দেহের মধ্যে কোলেস্টেরলের মাত্রাও বাড়ে, যেটা নাকি প্রেশারের সাথে জড়িত। তো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রেশারটাও ওইভাবে বাড়তে থাকে। আরো কিছু কারণ আছে, যেমন তোমার টোবাকো এন্ড স্মোকিং। তো স্মোকিং যারা বেশি পরিমাণ করে থাকে বা টোবাকো চুইং যারা করে, মানে আমি তাদের কথাই বলছি, যারা অলরেডি প্রেশার নেই তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং টোবাকো চুইং এবং সিগারেট স্মোকিং বা বিড়ি জড়িয়ে টোবাকো চুইং, ওই ক্ষেত্রে প্রেশারটা রিলেটেড। হ্যাঁ, তারপর অ্যালকোহল, যেটা অ্যালকোহল তো একদম বন্ধ করে দিলে ভালো, আর না হয় একটা সীমিত পরিমাণ নেওয়া রুটিন মাফিক, তাহলে ঠিক আছে। অ্যালকোহলও অলসো প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর হাইপারটেনশন। তারপর আছে আমাদের মধ্যে যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অনেকে দেখো একদম কোনো অ্যাক্টিভিটি করে না, ঘুমের থেকে উঠলো, স্কুলে গেল বা কলেজে গেল বা অফিসে চলে গেল, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে কি হচ্ছে, আমরা মোটাপা এসে যাচ্ছে, ওবেসিটি। তো ওই ক্ষেত্রে আমাদের যে ওবেসিটি হলে ন্যাচারালি প্রেশার হওয়ার সম্ভাবনা, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা প্রথম দিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের দৈনন্দিন আমরা কমসে কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা যেভাবে করতে পারি, যেমন মর্নিং ওয়াক বলো, ইভিনিং ওয়াক বলো, বা জগিং করা বলতে পারি আমরা। দ্বিতীয়, যেমন আজকাল সুইমিং, সাইক্লিং, যে কোনো 30 থেকে 45 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এছাড়া আজকাল যেমন আমরা ভারতবর্ষে যোগা অভ্যাস, যেটা এটার তো একটা স্টাডি হয়েছে যোগা অভ্যাসে, দেখা যাচ্ছে যারা যোগা করে থাকে কন্টিনিউ, যাদের প্রেশার নেই ওরা তো সুস্থ থাকে। এছাড়া কেউ যদি প্রেশারের রোগীও যোগা করে, যোগা প্রত্যেক দিন নিয়মিত করে বা সপ্তাহে 5 দিনও করে, ওর থেকে মানে উপর এবং নিচে দুটাতেই সিস্টোলিক ব্লাড প্রেশার 5 to 6 মিলিমিটার অফ মার্কারি উইথাউট মেডিসিন কমতে পারে যোগাতে। এটা একদম স্টাডি প্রুভ হয়েছে যোগাতে, যেটা আমাদের প্রাচীন
ঐতিহ্যটা আমাদের ভারতবর্ষে, যেটা আজকাল পুরা বিশ্ব ওটাকে গ্রহণ করেছে এবং ওটার থেকে এর ফলও পাচ্ছে এতে। তো এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেভাবেই হোক সবসময় একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা দরকার, যাতে প্রেশার না হয়। এগুলো বলার উদ্দেশ্য হলো আপনারা এখন থেকে নিয়ম করে প্রিভেনশন, এটা অ্যাকচুয়ালি প্রিভেনশনের মধ্যে পড়ে। দিস ইজ দ্য রিস্ক ফ্যাক্টর। তারপর যেমন আছে এনভায়রনমেন্টাল স্ট্রেস, যেমন আমরা কাজের লোড বেশি থাকে, প্রফেশনাল ক্ষেত্রে হোক বা বাড়ি ঘরে ক্ষেত্রে হোক, অ্যাংজাইটি এবং স্ট্রেস, দিস ইজ অলসো মানে যেটা আজকাল মানে অক্ষণের সময় খুব মানে বেশিরভাগই দেখো 100 জনের মধ্যে বেশিরভাগই মানুষ অ্যাংজাইটি স্ট্রেসে ভুগছে। তো দিস ইজ অলসো মেইন ফ্যাক্টর। তো অ্যাংজাইটি স্ট্রেসটা কম হওয়ার জন্য যা দরকার, একটু মুড যাতে ভালো থাকে, 15-20 মিনিট যার যেটা ভালো লাগে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো বা মিউজিক শুনো বা এর জন্য অ্যাংজাইটি স্ট্রেসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো ওইটা আছে। আর কিছু আমরা জানি বা অজান্তে কিছু মেডিসিন গ্রহণ করি, অনেকে জেনে নে অনেকে না জেনে নে, ওইগুলো কিন্তু আমাদের প্রেশারের ক্ষেত্রে প্রভাব ফেলে। হ্যাঁ, যেমন অনেকে, যেমন আজকাল অনেকে অরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে থাকে। তো অরাল কন্ট্রাসেপটিভ পিল যেটার মধ্যে যেটা কম্পোজিশন আছে, যে পিলের যে কম্পোজিশনটা থাকে, এটাও প্রেশারে এফেক্ট করে থাকে। যারা প্রেশারের রুগী ওদের তো প্রেশার বাড়িয়ে দেয়। ওই ক্ষেত্রে যারা হাইপার টেনশনে ভুগছেন ওনাদেরকে বলবো আপনারা অরাল কন্ট্রাসেপটিভ পিলটা না নেওয়া ভালো, ঠিক আছে? স্ট্রোজেন যেটা ট্যাবলেটের কম্পোজিশন থাকে ওটা বাড়িয়ে দেয়। এছাড়া কতগুলো আমরা ব্যথা হলে অভ্যাস থাকে, যেমন ব্রুফেন ট্যাবলেট, আমি নামই বলছি, বেশিরভাগ যেটা নেই, বিভিন্ন পেইন কিলার যেগুলি থাকে ওগুলো প্রেশারের সাথে জড়িত। তো বিভিন্ন পেইন কিলার আমরা ব্যথা হলে, পা ব্যথা পেলাম বা কোনো একটা ছোট্ট মোটো ব্যথা পেলাম, ডাক্তারের কাছে যাই না, কিন্তু কিন্তু অনেক প্রেশারের রুগীও কিন্তু যারা প্রেশারে ভুগছেন ওনারা একটু ব্যথা পেলো, একটু হলো, ট্যাবলেট কিনে খেয়ে নেয়। তো এনএসএআইডি যেটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যেগুলোকে বলা হয় থাকে, ইবুপ্রোফেন, নেপ্রোজেন, এগুলো ব্র্যান্ড নেম ইবুপ্রোফেন টাইপ, এগুলো খেলেও প্রেশারের সাথে জড়িত। এছাড়া স্টেরয়েড মেডিসিন অনেকের থাকে, যেমন শ্বাসকষ্ট হলে আমার কাছে অনেক রুগী আসে যে দীর্ঘদিন ধরে ডাক্তার দেখায় না, শ্বাসকষ্ট হচ্ছে, স্টেরয়েড মেডিসিন নিচ্ছে। অনেক আগে গ্রামের কোনো কোয়াক ডাক্তার দিয়েছে, ও কন্টিনিউ করছে, ওইটাই চলছে। হ্যাঁ, মিথাইল প্রেডনিসোলন যেগুলো প্রেডমেট ট্যাবলেট থাকে, স্টেরয়েড গ্রুপ অফ মেডিসিন যেগুলো, এবং এগুলো কিন্তু ফ্যাক্ট, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স চেম্বারে দেখছি 2-3 বছর ধরে স্টেরয়েড নিচ্ছে, শ্বাসকষ্টে ভুগছে না, টানের ওষুধ খাচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, ভালো এডুকেটেড, তারা জানে না, ভাবছে এটা খেয়ে আরাম পাচ্ছে এই জন্য নিচ্ছে, ওরা জানে না ওটার কি, নেওয়ার পরে ওরা শ্বাসকষ্ট কম হচ্ছে, প্রেসার হচ্ছে সাথে, কিন্তু ওরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বা ডাক্তার কাছে আসলো বলে না, যে ডাক্তার ওনাকে প্রপার হিস্ট্রি না জিজ্ঞেস করে আপনি কোন ওষুধ খান কিনা, পেশেন্টের নিয়ম আছে, ওরা নিজের থেকে কিছু বলে না, জিজ্ঞেস করতে কি ওষুধ খাও, কি করো, তখন ওরা বলে যে আমি তো শ্বাসকষ্টে এই ওষুধ খাই, এখন ভালো আছি দেখাইয়া। হ্যাঁ, আসলে এগুলি প্রেশারের সাথে বা আমাদের যে ভাইটাল অর্গানগুলিতে স্টেরয়েড গ্রুপ অফ মেডিসিন এটা কিছু হয়। এছাড়া কিছু সাইকিয়াট্রি মেডিসিন আছে, অনেকে যে সাইকিয়াট্রি ট্রিটমেন্ট করাচ্ছে, তো প্রেশারের রোগী যারা একটু খেয়াল রাখতে হবে, বা সাইকিয়াট্রি ডাক্তারবাবুর কাছে গেলে বলতে হবে যে উই আর সাফারিং ফ্রম হাইপার টেনশন, আমরা প্রেশারে ভুগছি, যে কার্বামেজিপিন নামে একটা গ্রুপ মেডিসিন আছে যেটা হাইপার টেনশনটা সাথে জড়িত। এটা যদি কেউ প্রেশারে ভুগে থাকে ওই গ্রুপের মেডিসিনটা খেলে প্রেশার বাড়তে পারে। এই জন্য কোনো সাইকিয়াট্রি ডাক্তার বা কোনো ডাক্তার কাছে যদি গিয়ে থাকো, আগে আপনার হিস্ট্রি দিতে হবে যে আমার প্রেশার আছে, আমি এই ওষুধটা নিচ্ছি, তাহলে ডাক্তার ওই গ্রুপের মেডিসিন লিখবে না। তো বেশিরভাগ পেশেন্ট বলে না, অনেক সময় গেলে বলে আমি তো সাইকিয়াট্রি এসেছি, ওনার প্রেশারের কথা কেন বলবো। এটা জানা উচিত, এগুলো করা উচিত, ঠিক আছে? তো আরেকটা আছে যেমন ইমিউনোসাপ্রেসিভ, ক্যান্সার রোগে ভুগছে, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট থাকে, সাইক্লোস্পোরিন গ্রুপ অফ মেডিসিন। তো ওইগুলো মেডিসিন নিলেও অনেক সময় আমাদের প্রেশারের সাথে জড়িত, যারা প্রেশার, ওইগুলো একটু খেয়াল রাখতে হবে বা ডাক্তারকে বলতে হবে যে আমরা এই মেডিসিন নিচ্ছি, ওইগুলোর থেকে হতে পারে। তো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর হাইপার টেনশন। তো এগুলি আমরা যদি একটু খেয়াল রাখি, ছোট ছোট জিনিস, আমরা অনেক কিছু ভালো থাকতে পারি। তো এটাই হলো রিস্ক ফ্যাক্টর। তারপর কি আজকাল আমরা একটা জিনিস ডাক্তারবাবু দেখতে পাই যে মানে ঘুম নিয়ে বিশাল একটা অংশ সমস্যায় ভুগছেন, এটা কি হাইপারটেনশন থেকে হতে পারে, নাকি ঘুম না হলে হাইপারটেনশন হতে পারে, ভাইস ভার্সা, কি রয়েছে বিষয়টা? অ্যাকচুয়ালি আমি আমরা যেটা বলছিলাম, আজকাল যেমন সবাই অ্যাংজাইটি এবং স্ট্রেসে ভুগছে, ওভারলোড, ব্রেইন অ্যাডজাস্ট হয়ে যায়, যেমন আজকাল মোবাইল একটা, দিস ইজ দ্য রিজন ঘুম না হওয়ার।
অনেকে বলছে আমি রাত্র 2টা 2:30 ঘুমাই, কিন্তু দেখা গেছে 2টা 2:30 পর্যন্ত মোবাইলই দেখে। তো এটা যে দেখে একটা রে বের করে, হ্যাঁ, সবাই বাচ্চা বলো বুড়া বলো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ঘুমানোর আগ পর্যন্ত টিভি দেখে না মোবাইল দেখছে, তো এটা তো একটা ম্যাগনেটিক রে বের হচ্ছে। তো আমরা বলছি যে ঘুমানোর 2 ঘন্টা আগে, মানে ডিনার করার পর আর মোবাইল বা টিভি না দেখা ভালো। মিনিমাম 2 আওয়ার্স বিফোর স্টপ ইলেকট্রনিক মিডিয়া, যত আছে ইলেকট্রনিক গ্যাজেটস, মিডিয়া ইলেকট্রনিক গ্যাজেট সব বন্ধ করে আপনি যান, ঘুম আসবে। দ্বিতীয় হলো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি যদি শারীরিক কোনো গেলেন, ঘুমেতে উঠলেন, খেলেন, অফিস গেলেন, আবার আসলেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হলে ঘুম আসবে না। তো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু করো, আপনি আপ ঘুম আসবে। তৃতীয় হচ্ছে যেটা হচ্ছে প্রেসার, যেটা বলছো, যদি আপনি প্রেসারে ভুগে থাকেন, আপনি প্রেসার যদি কন্ট্রোল না থাকে, হ্যাঁ, ডাক্তারের পরামর্শ তাহলেও ঘুম কম হতে পারে। প্রেসারের কারণে একটা মাইল্ড হেডেক বা থ্রোবিং হেডেক বা মাথাটা ভারী হয়ে থাকবে, ন্যাচারালি ঘুম কম আসবে। তো ঘুমটা সবটাই ডিপেন্ড করে অ্যাংজাইটি, স্ট্রেস প্লাস ইলেকট্রনিক জিনিস, সবটার উপরই ওতপ্রোত বা অ্যাংজাইটি, স্ট্রেস সবটা নিয়ে ঘুমটা এফেক্ট হচ্ছে। আপনি বলছিলেন বয়সের কথা, প্রেসার কি একটা নির্দিষ্ট বয়সের পরই হয়ে থাকে নাকি ছোট কম বয়সেও কারোর প্রেসার হতে পারে? প্রেসার তো নরমালি যেটা আমি বলছিলাম দুভাগে হয়, একটা এসেনশিয়াল হাইপারটেনশন আর সেকেন্ডারি বা প্রাইমারি হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন। তো এসেনশিয়াল হাইপারটেনশন বা যেটা প্রাইমারি হাইপারটেনশন যেটা হয়ে থাকে নরমালি দেখা গেছে 18 বছর পরে হয়ে থাকে। কিন্তু কেউ যদি সেকেন্ডারি হাইপারটেনশন হয়, সেকেন্ডারি হাইপারটেনশন বা বিভিন্ন রোগের কারণে যদি কোনো সেকেন্ডারি হাইপারটেনশন, যদি ওর অল্প বয়সে 14 মানে 18 বছর নিচে যদি কোনো অন্য রোগের কারণ হয়ে থাকে বিভিন্ন কারণে, ওই ক্ষেত্রে ওর 18 বছর নিচেও প্রেসার হতে পারে। ওই ক্ষেত্রে দেখা গেছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেমন রেনাল ডিজিজ অনেক ছোট্ট বাচ্চাদেরও হয়ে থাকে, 7-8 বছর 4 বছর, কোনো কিডনি জনিত কোনো রোগ থাকলে এটা ওই রিলেটেডও ওর হাইপারটেনশন 18 বছর আগেও হতে পারে। এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেমন হাইপারথাইরয়েড মানে থাইরয়েড রোগে ভুগছে বা কুসিং সিনড্রোম বলা হয় থাকে, হরমোনাল এন্ডোক্রাইনাল ডিসঅর্ডার যত আছে, ওই ক্ষেত্রে প্রেসার মেবি 18 বছর নিচে যদি ওই ধরনের সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, রেনাল ডিসঅর্ডার বা কোনো ড্রাগস রিলেটেড হলেও ওই ধরনের মানে কোনো একটা রোগের কারণে 18 বছরের ওষুধটা নিতে হচ্ছে, তো ওই ক্ষেত্রে এটা 18 বছরের নিচে হতে পারে। তবে নরমালি 18 বছর পরেই প্রেসার রোগটা দেখা দেয়। ডাক্তারবাবু, আরেকটা যে প্রশ্ন, হঠাৎ যদি কারোর রক্তচাপ বেড়ে যায় তখন কি করা? দেখো, ওই যে আমরা যে স্টেজটা ভাগ করেছি, প্রথমত আপনার যখন সিমটমটা দেখবে, সিমটম দেখার পর দেখে সিমটম গুলো তো আমি আগে বলেছি, তারপর যদি বেড়ে যায় ওই ধরনের সিমটম যদি সাথে সাথে যদি দেখা দেয়, তাহলে সাথে সাথে পার্শ্ববর্তী হসপিটাল বা ডক্টর কাছে নেওয়া। তো ওটার মধ্যে স্টেজিং আছে 1, 2, 3, ওই হিসাবে যদি স্টেজ 1 স্টেজ 2 থাকে তাহলে তো ভালো, ডাক্তার তো ওনার চেম্বারেই ওষুধ দিয়ে দেবে বা প্রাথমিক যেটা। কিন্তু যদি স্টেজ 3 হয়ে যায়, 180-র উপরে হয়ে যায়, তাহলে যদি স্টেজ 3 যদি ওর হিস্ট্রি যাও, অ্যাকচুয়ালি যখন একটা পেশেন্ট আসে হাইপার টেনশনে, ওই ক্ষেত্রে ওর প্রপার মেডিকেল হিস্ট্রি ইজ এসেনশিয়াল। মেডিকেল হিস্ট্রি বলতে ও পুরো হিস্ট্রিটা নিতে হবে, যে এই ধরনের অসুবিধা কবে থেকে হচ্ছে, আগে কোনো ওষুধ নিচ্ছে কিনা, ওর সাথে কোনো প্রিডিসপোজিং কোনো রোগ আছে কিনা, ডায়াবেটিস, কিডনি জনিত রোগ ওইগুলো আছে কিনা। ওই ক্ষেত্রে যদি স্টেজ 3 হয়ে থাকে বা প্রিডিসপোজিং কোনো ডায়াবেটিস বা এই ধরনের থাকে, তাহলে প্রেসার থেকে যদি কমপ্লিকেশন এড়াই যাওয়ার সম্ভাবনা থাকে। স্টেজ 1 স্টেজ 2 হলে ও তো চেম্বারেই ট্রিটমেন্ট করবে, সাথে সাথে ডাক্তারবাবু ওষুধ খাইয়ে দেবে, প্রেসার নর্মাল হবে, চলে যাবে, ঠিক আছে। কিন্তু স্টেজ 3 হলে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যায়, যদি সিস্টোলিক ব্লাড প্রেসার 180-র উপরে থাকে, হ্যাঁ, এবং ডায়াস্টোলিক 110-এর উপরে থাকে, এবং সাথে যদি প্রিডিসপোজিং কোনো রোগ থাকে অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস বা কিডনি ডিজিজ, ওই ক্ষেত্রে কমপ্লিকেশন অফ হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওকে হসপিটাল রেফার করলে ভালো। কারণ ওই ক্ষেত্রে প্রেসারের সাথে ওর কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন চোখে হতে পারে, হার্টে হতে পারে, ব্রেইনে হতে পারে না, ওই ক্ষেত্রে কমপ্লিকেশন গুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ক্ষেত্রে আমরা পেশেন্টকে রেফার টু হসপিটাল বলে দিই, তাতে ওনাদের 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। আচ্ছা, অবজারভেশনে করতে হয়, মতলব বিপি মনিটর করতে হয়, ওই হিসাবে
প্রেশারটা যদি অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে, কিডনি বা কোনো সেকেন্ডারি কোনো কজ থাকে হাইপার টেনশনে, ওই ক্ষেত্রে প্রেশার অনেক সময় প্রথম ওষুধে কমতে চায় না। তো সকাল বিকাল 4-5 বার 2 ঘন্টা পর পর প্রেশার মেপে ওই হিসাবে ওকে ম্যানেজমেন্ট করতে হয়, ঠিক আছে না? ওই জন্য ওকে রেফার করতে স্টেজ 3, মানে স্টেজের উপর নির্ভর করবে আর কি করতে হবে আমাদের। কারোর যদি প্রেশার ধরা পড়লো কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিল না, দীর্ঘদিন এরকম থাকার ফলে মূলত আমাদের শরীরে কোন কোন অর্গানগুলি এফেক্টেড হয়? ওই তো এটাকে তো আমরা প্রথমেই বলছি দিস ইজ দ্য সাইলেন্ট কিলার ডিজিজ, নীরব ঘাতক যেটাকে বলে থাকে। তো মেইনলি যেটা আমাদের মেইন যেগুলো প্রেশারের কারণে ইনভলভ হয়ে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস যেটাকে বলতে পারি, রেটিনা মানে চোখের মধ্যে যে আমাদের রেটিনা, ব্রেইন মানে সিএনএস মানে ব্রেইন রিলেটেড সিএনএস প্রবলেম, রেটিনা চোখের মধ্যে প্রবলেম হতে পারে, হার্ট এবং কিডনি, এই 4টা ভাইটাল অর্গান মেইনলি এফেক্টেড। আদার অর্গান মে বি ইনভলভ, কিন্তু এটা মেইনলি এফেক্টেড হয়ে থাকে। প্রথমত আমি বলবো সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রেশার যদি বাইরে থাকে তাহলে কি হবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কেন হবে স্ট্রোক? অতিরিক্ত প্রেশারের ফলে আমাদের ব্রেনের মধ্যে ভেসেল, মাইক্রো ভেসেলস থাকে। ব্রেনের চারদিকে মাইক্রো ভেসেল মানে মাইক্রো মিলিমিটার ওদের সাইজ থাকে। তো মাইক্রো ভেসেলগুলো চাপের কারণে রাপচার হয়ে যায় প্রেশার অতিরিক্ত বাড়ানো, কারণ রক্তচাপ, রক্তনালীতে যখন রক্তচাপ বাড়ে তাকে হাইপার টেনশন বলা। তো যখন হাইপার টেনশন দীর্ঘদিন 1 বছর 2 বছর গেল, ডাক্তারের পরামর্শ নেই, ওষুধ খায় না, বা ওষুধ খেলেও কিছুদিন কে বলছে এটা আমার মানে একটা আরেকটা কি টেন্ডেন্সি আছে পেশেন্টদের, জানো, ডাক্তার দেখালো, প্রেশার ধরা পড়লো, 10-15 দিন খেলো, খাওয়ার পর ওই ডাক্তার কাছে আর গেল না, আশেপাশে কোথাও মাপলো, ওষুধ খাওয়ার জন্য ওর প্রেশারটা নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পর ভাবে অন্য রোগের মতো, আমি তো এখন নর্মালি, এখন ওষুধ খাওয়ার কি দরকার, যদি আমি এখন ওষুধ খাই আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এইগুলো অভ্যাস করা ভালো না। এই অত অল্প বয়সে, মানে রুগীদের ডায়লগ, এত বয়সে প্রেশার খাবো, এখন আর খাইনি আমি, 15 দিন খেয়ে আর খাইনি, এটা খুব মানে উল্টাপাল্টা ধারণা। তো ওই ক্ষেত্রে আমরা বলি যে যাদের প্রেশার হয়, আপনি যে ওষুধটা নিচ্ছেন ওই ওষুধের ফলে কিন্তু আপনার প্রেশারটা নর্মাল হয়েছে। হ্যাঁ, তো এটা সবসময় নিতে হবে। কোথাও যদি চেকও করা নর্মাল হয়, এটা ভেবো না যে তোমার প্রেশার শেষ হয়ে গেছে। এটা হয়তো বা বন্ধ করার পর 2-3 দিন ঠিক থাকবে, আবার 7 days আফটার আবার এটা ওর রূপ নিবে। তো এরকম দীর্ঘদিন প্রেশার না খেলে আমাদের যে মাইক্রোভেসেলগুলি থাকে ওইটার থেকে কি হয়, আমাদের ব্রেনের যে মাইক্রোভেসেল থাকে ওটা রাপচার হয়ে যায়। তারে কি হয়, এটাকে বলে সেরিব্রাল হ্যামারেজ। তো যেটাকে আমরা হ্যামারেজের কারণে সেরিব্রাল স্ট্রোক বলে থাকি। তো এটা একটা খুব, তার ফলে যেই অংশটাই ওই যেখানে হ্যামারেজটা হবে, আমাদের ব্রেনের প্রতিটা অংশ এক একটা কন্ট্রোল করছে। তো দেখা গেছে হেমিপ্যারেসিস, প্যারালাইসিস বা কথা বলতে পারছে না, যে জায়গাতে স্ট্রোক, যে অর্গানটা, যে জায়গাটায় হ্যামারেজ হচ্ছে ওইভাবে ওই অর্গানটা ইনভলভ হচ্ছে, ঠিক আছে। তো প্রথম মেইন কমপ্লিকেশন সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দ্বিতীয়ত যেটা হতে পারে হাইপারটেনসিভ এনসিফেলোপ্যাথি। হাইপারটেনসিভ এনসিফেলোপ্যাথি তখন বলা হয় এটা ন্যাচারালি হাই গ্রেড অফ হাইপার টেনশন। ধরো না 200-র উপরে সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাভাব 200, 210, 220 এবং ডায়াস্টোলিক অ্যাভাব 10, দুটোই অ্যাভাব। দুই ক্ষেত্রে কি হয়ে থাকে, হাইপারটেনসিভ, দিস ইজ কল্ড হাইপারটেনসিভ ইমার্জেন্সি। ওইটাকে হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলা হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে থাকে। নিউরোলজিক্যাল প্রবলেম কি হয়ে থাকবে, ওই যে স্লারিং অফ স্পিচ, কথা বলতে তোতলার মতো কথা বলবে, দেখবে অনেক সময় এটা একটা সিমটম, কিন্তু ডাক্তার দেখায় না, এত প্রেশার তবুও রুগী বুঝতে পারছে না ওর প্রেশার। দেখবে কথা একটু অস্পষ্ট বলছে বা মুখে লাগিয়ে লাগিয়ে কথা বলছে, তখন বুঝবে প্রেশারের কারণে ও সিএনএস এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। স্লারিং অফ স্পিচ বা হাত পা শিনশিনি করছে, ঝিনঝিন করছে, বলছে কারেন্টের শটের মতো কোনো বেসুদ পাচ্ছি, বেসুদ হয়ে যাচ্ছে, টানছে, খিচাও হচ্ছে। ওই ক্ষেত্রে বলবো আমরা যে দীর্ঘদিন প্রেশারে হাইপারটেনশন, ওই ধরনের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, এটা পুরাটাই সিএনএস এর মধ্যে পড়ে। ওই হ্যামারেজ ওই সেম মাইক্রোভেসেল রাপচার হওয়ার পরে এটা হয়ে থাকে। তো এটা কমপ্লিকেশন অফ সিএনএস এর বলছি। এখন আসা যাক রেটিনা, যেটা চোখে। চোখে যদি দীর্ঘদিন প্রেশার না ওষুধ খেয়ে থাকে, প্রেশার আছে, ডাক্তারের পরামর্শ নেই, তো এক্ষেত্রে আমাদের যে চোখের মধ্যে যেটাকে মনি বলি, রেটিনা বলা হয়, রেটিনাল হ্যামারেজ হয়। তো রেটিনাল হ্যামারেজ অনেক সময় তাও অনেকে বুঝতে পারে না, দেখবে চোখের মধ্যে একটা লাল
একটা উলেন মানে উলের মতো ছোট্ট একটা স্পট, হোয়াইট স্পট দেখা যায়, বা চোখটা তখন ব্যথা করে, আই পেইন হয় খুব। তো উলেন স্পট পরে, উলেন কালারের মতো একটা সাদা স্পট পরে ব্যথা করে, তো ওইটাকে রেটিনাল হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলা হয় থাকে। তো প্রেশার, চোখেরও প্রেশার বেড়ে যায়। তো সাথে সাথে এই ধরনের সিমটম হলে ডাক্তারের, জেনারেল ফিজিশিয়ান বা এমডি ডাক্তার মেডিসিন দেখানোর পরে চোখের ডাক্তারের কাছে আমরা রেফার করে দিই। তো ওটা হতে পারে যদি আপনি প্রপার ডাক্তারের পরামর্শ না নিয়ে করো, তাহলে এটা হতে পারে। তো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তৃতীয় আমরা কি হতে পারে, তৃতীয় আমরা যেতে পারি হার্ট, যেটা মেন। হ্যাঁ, ওটার মধ্যে আমাদের হার্টে 4টা চেম্বার থাকে। দেখা গেছে যাদেরই সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার, ওই ক্ষেত্রে দেখা যায় কি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায় একটা চেম্বার, মানে কন্টিনিউ ব্লাড সার্কুলেশন বেশির ফলে। যেমন আমরা একটা দরজা এমনিতে বন্ধ, কেউ যদি জোরে ধাক্কা দেয় ভালভগুলি একটা আওয়াজ হবে, সেরকমও যখন প্রেশার বেশি হয় আমাদের যে ভালভগুলি থাকে হার্টে কন্টিনিউ জোরে খুলছে, বন্ধ হচ্ছে, যার ফলে হার্টের ভালভের ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে। বা ওখানে বেশি রক্ত যাচ্ছে এই ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকল যেটা থাকে, তার ফলে ওটার বেশি যাওয়ার ফলে ওটা হাইপারট্রফি হয়ে যাচ্ছে স্পেসিফিক। তার ফলে কি হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, আলটিমেটলি হার্ট ফেলিউর, গোস টু দ্য হার্ট ফেলিউর। ঠিক আছে, তো ওই ধরনের হার্টের প্রবলেম হতে পারে। এছাড়া এওটিক অ্যানুরিজম, যেটা আমাদের হার্টের যে আর্টারিগুলি থাকে, ওটা একজন মানে অতিরিক্ত চাপ হলে এক ছোট্ট ছোট্ট আর্টারিগুলি একটা একটার সাথে লেগে যায়, ওটাকে এওটিক অ্যানুরিজম হতে পারে। ঠিক আছে, তো ওই ধরনের হার্টের প্রবলেম হয়ে থাকে। আরেকটা যেটা থেকে, যেমন কিডনি ডিসঅর্ডার। তো কিডনি ডিসঅর্ডার ক্ষেত্রে আমি বলবো, যারা অনেক ক্ষেত্রে দেখা গেছে হাইপার টেনশনের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে হাইপার টেনশনের সাথে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের সাথে হাইপার টেনশন একসাথে থাকে, ওই ক্ষেত্রে বেশি মানে ক্ষতি করে, এফেক্ট হয়ে থাকে কিডনিটা। যাদের ডায়াবেটিসও আছে, হাইপার টেনশনও আছে, ওই ক্ষেত্রে আমরা যারা এই ধরনের রুগী আছে, ডায়াগনোস কেস অফ হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিস, ওনাদেরকে আমরা বলবো যে আপনারা সুগারটা সবসময়, যেটা এমটি স্টোমাক, সুগারটা 130/80 মিলিমিটার মার্কারির মধ্যে রাখতে হবে। যারা দুটাতে ভুগছেন হাইপারটেনশন, সবসময় আপনারা 15 দিন পরে চেক করান। ওষুধ নিচ্ছেন ভালো, 15 দিন পরে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে করুন বা ল্যাবে গিয়ে করুন, ওইটা চেক করাবেন। তাহলে আর প্রেশারটা আমরা চেষ্টা করব 130/80 মধ্যে রাখার। ঠিক আছে, তাহলে কিডনিতে কোনো প্রবলেম হবে না। কারণ কিডনি প্রবলেম হলে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, ক্রিয়াটিনিনটা বের হয়ে যায়। এবং যারা প্রেশার এবং কিডনি রোগে দুটো বুঝছেন, তো ওদেরকে বলবো আমরা যে 3 মাস পর পর আপনার লিপিড প্রোফাইল এবং ক্রিয়াটিনিন, সুগার তো থাকবেই, ওটা টেস্ট করানো উচিত। ঠিক আছে, আরেকটা তো এটা কি হবে, যদি প্রেশারও বেশি থাকে, সুগারটাও বেশি থাকে, তাহলে কি হবে, আমাদের যে রেনাল যে ভেসেলগুলি থাকে, ভেইনগুলি থাকে, এগুলি এফেক্ট হয়ে যায়। তাহলে কি হবে, রেনাল ভেসেল এফেক্টের উপরে হাইপারটেনসিভ ড্যামেজ অফ রেনাল ভেসেল, ড্যামেজ হলে রেনাল ফেলিউর হওয়ার সম্ভাবনা থাকে, কিডনি কাজ করা বন্ধ করে দেয়। আরেকটা জিনিস যেটা বলবো, যারা হাইপারটেনশন, ডায়াবেটিস বা শুধু হাইপারটেনশনে ভুগছেন, ওনারাও এভরি 3 মান্থ যদি ডায়াগনোসড কেস হয়ে থাকে, তাহলে 3 মান্থ ইন্টারভ্যাল, বা যারা ডায়াগনোস নেই নর্মাল অবস্থা 6 মান্থ পর আপনাদের লিপিড প্রোফাইল করানো উচিত যারা সুগারে ভুগছেন। কারণ লিপিড প্রোফাইলের ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে আমরা যে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড বা এলডিএল এর পরিমাণ যদি বেশি থাকে, ওইগুলো কি করে, আমাদের মধ্যে রক্তের মধ্যে যদি ফ্যাটের মাত্রা, কোলেস্ট্রল মাত্রা, রক্তের মধ্যে ফ্যাটের মাত্রা বেশি হয়ে যায়। রক্তের মধ্যে ফ্যাটের মাত্রা যখন বাবলসের মতো ঘুরতে থাকে, এতে কি হয়, আমাদের যে ভেসেলস গুলি থাকে ওগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলে থাকি, যেটাকে মেডিকেল টার্মস। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে কি হবে, আমাদের যে রক্তের যে নালীগুলো এটা থিন হয়ে যায়, সরু হয়ে যায়, তো ব্লাড প্রপারলি যেতে পারে না আমাদের হার্টের ডিমান্ড অনুসারে বা ব্রেনের ডিমান্ড অনুসারে। তো যখন স্টেটিনটা, যখন এই ধরনের কোলেস্ট্রল বের হয়ে যায়, তাহলে আমরা পরীক্ষা করার পর যদি বেশি হয়ে থাকে ওই লেভেল, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে স্টেটিন থেরাপি নেওয়া উচিত, নিয়ে যাতে কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখা উচিত। না হলে আমাদের যাদের প্রেশার, ডায়াবেটিস আছে বা শুধু প্রেশারে ভুগছেন, তাহলে আমাদের যে প্রেশার থেকে যে কমপ্লিকেশনগুলো হয়ে থাকে, সিএনএস, চোখে বা কিডনি বা হার্টে, ওই ক্ষেত্রেও মানে কমপ্লিকেশনগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যারা এটি বলা উদ্দেশ্য যে কমপ্লিকেশনগুলোর থেকে বাঁচতে হলে
আমাদের নিয়ম মেনে চলতে হবে। নিয়মিত আমাদের রক্ত পরীক্ষা করতে হবে 3 মান্থ 6 মান্থ, রোগের সিভিয়ারিটি বুঝে ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের কোলেস্টেরল লেভেল বা স্টেটিন লেভেল ঠিক রাখতে হবে, সুগার লেভেল ঠিক রাখতে হবে, প্রেশার লেভেল ঠিক রাখতে হবে। তাহলে আপনি সুস্থ সুন্দরভাবে দীর্ঘদিন বাঁচতে পারবেন, কোনো কমপ্লিকেশন হবে না। কারণ আপনাদের হাইপারটেনশন বা ডায়াবেটিস রোগটা এরকম, আপনারা যদি নিজে সচেতন থাকো, নিজের রোগ সম্বন্ধে অবগত থাকো যে আমার এর থেকে এ হতে পারে, এই সিমটম হলে এ হতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে আপনার সুস্থ সুন্দরভাবে বাঁচা যায়, কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে না। ডাক্তার, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। একটা প্রশ্ন, এই যে উচ্চ রক্তচাপের ওষুধ কি সারা জীবন খেয়ে যেতে হবে? এই রোগটা কি কন্ট্রোলেবল না কিউরেবল? আচ্ছা, এখন উচ্চ রক্তচাপের যেটা হচ্ছে, যেটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, দেখা গেছে বেশি ক্ষেত্রে আমরা বলি যে আপনাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি যদি থেকে থাকে তো আমরা বলি যে এটা যেহেতু জিনগত, সবসময় ওষুধটা খাওয়া ভালো। আর কেউ যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে, কোনো বিশেষ কারণে অ্যাংজাইটি, স্ট্রেস বা কোনো টেনশনের কারণে হয়ে থাকে, বা কোনো ভয় বা কোনো এই হয়ে থাকে, বা কোনো সেকেন্ডারি যে বলছি যে সেকেন্ডারি যেটা হাইপারটেনশন, যেটা সেকেন্ডারি কোনো কারণে হয়ে যাচ্ছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিল বা কোনো মেডিসিন নিল, কোনো মেডিসিনের কারণে বা কোনো স্পেসিফিক রোগের কারণে ওই রোগটা ভালো হয়ে গেল, বা ওই যে পজিটিভ এজেন্ট যেটা সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে ওইগুলো যদি বন্ধ করে দিই, যদি এসেনশিয়াল হাইপারটেনশনের সেকেন্ডারি ক্ষেত্রে ওষুধ না নিলেও হয়। কিন্তু যারা ফ্যামিলি হিস্ট্রি আছে এবং এসেনশিয়াল, ওই ক্ষেত্রে সবসময় ওষুধ নেওয়া ভালো। কিন্তু একটা জিনিস আছে পেশেন্টের মধ্যে, যেটা টেন্ডেন্সি আমরা বলছি যে প্রেশারটা আছে না প্রতি, যদি আপনি ঠিকও থাকে, আপনি নিজের বাড়িতে মনিটর থাকলে চেক করুন। আমি তো বলছি সাথে বাদ দিয়ে দাও, একটা চেক আপে রাখবে। অনেক ক্ষেত্রে যদি নর্মালও থাকে, আপনি সবসময় মনে রাখবেন যে নর্মালটা আপনার ওষুধ নেওয়ার ফলে নর্মাল হয়েছে, এমনিতে নর্মাল হয়নি, ওষুধ বন্ধ আবার বাড়বে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন আপনি ডাক্তার কাছে গেছেন, হয়তো বা খুব বেশি ছিল, তখন আপনাকে ওইভাবে ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিন নেওয়ার পর দেখা যাচ্ছে এটা কম হয়ে গেছে, নর্মাল থেকে কম, 110/70 হচ্ছে। ওই ক্ষেত্রে আবার আপনি ডাক্তার কাছে যাবেন, গেলে উনি কি হবে, তখনের পরিস্থিতি অনুসারে ডোজটা কম করে দেবে। এরকম না যে আমার ওষুধ খেলেই কম হয়ে যায়, আপনি নিজের থেকে বন্ধ করবেন না। আপনি ডাক্তারের পরামর্শ নিন যে স্যার এই ওষুধটা নেওয়ার পর আমার যেটা নর্মাল থাকা উচিত এর থেকে আরো ভীষণ কম হয়ে যাচ্ছে, 100/70 হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে ডাক্তারবাবুই আপনাকে ওর ডোজ কমিয়ে পরিমাণ কম করে দেবে। ওই ক্ষেত্রে আপনি নিজের থেকে বন্ধ করবেন না। আর যারা প্রেশারের সাথে অন্য কোনো প্রবলেম আছে, যেমন কিডনি রিলেটেড প্রবলেম, থাইরয়েডের প্রবলেম আছে, কিডনির প্রবলেম আছে, বা কোনো ইমিউনি সাপ্রেসিভ ডিজিজ, ক্যান্সার, এনি কোনো মানে কোনো রোগ আছে অ্যাসোসিয়েটেড, ওই ক্ষেত্রে তো প্রেশার ওষুধ একদম বন্ধ করা উচিত। প্রেশার ওষুধ নিতেই হবে, কারণ এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, ওই রোগটাকে আরো প্রিসিপিটেটিং করবে। প্রেশার যদি বেশি থাকে, আপনার অ্যাসোসিয়েটেড যদি কিডনি প্রবলেম, এগুলো আরো বেশি হবে, ত্বরান্বিত করবে। ওই ক্ষেত্রে প্রেশারটা সবসময় খাওয়া ভালো। আর যদি বন্ধও করতে হয়, আপনার পার্শ্ববর্তী যে ডাক্তার আসবে, ফ্যামিলি ফিজিশিয়ান, ওনার পরামর্শ নিয়ে যেটাই করার ওটা করা উচিত। ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের এই প্রেসক্রিপশন অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের আমাদের এই অনুষ্ঠানে ডেকে আনি এবং ওনারা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে থাকেন। আজকে যে বিষয়টা আজকে আপনারা জানেন, বিশ্ব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দিবস, এবং এই দিবসটার কি গুরুত্ব রয়েছে, পাশাপাশি এই রোগটা আমাদের কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, বা এই রোগের ফলে আমাদের শরীরে কি কি প্রভাব পড়তে পারে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু খুব স্পষ্ট ভাষায় ডাক্তারবাবু আপনাদের সামনে তুলে ধরেছেন। ডাক্তার সুশান্ত রায়, আপনাকে আরো একবার আমাদের হেডলাইন্স ত্রিপুরাকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আরো একবার উচ্চারণ করতে চাই, ডাক্তারবাবু প্রথমে যেটা বলেছেন, আপনার রক্তচাপ নির্ভুলভাবে পরিমাপ করুন, এটি নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন। এই কথা বলে আমাদের আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার।